For if life is a tall, tender tree, for then life is joy, life is free. The tree is dancing in the air, sunny or showers, with his joy, with his love, with his flowers. For if life is a tall, tender tree, there is no pain or gain, she or he, no complaining, only serving and caring, creating life for joy of sharing. For if life is a tall, tender tree, for then there are no you and me. We are nature, we are love, we are beauty. Giving and loving is our eternal duty. আমি এখন বসে আছি যে আলোয়টিতে, সেটি যারা ওন করেন দেবাশিস মৃধা, চিনু মৃধা। তারা বাংলাদেশের লোক, বাংলাদেশের মানুষ, স্বপ্নের দেশ আমেরিকাতে সেটেলড। মিশিগানের ছোট্ট একটি শহরে বড় এক স্বপ্নের আলোয় মৃধা বাড়ি। এই বাড়িটিতে আমি এখন বসে আছি, আর আমার পাশে বসে আছেন ডক্টর দেবাশিস মৃধা। দাদা, আমার প্রশ্নটি হচ্ছে, পরমহংসের একটি কথা আছে, জীবন লম্বা নয়, বড় হওয়া চাই। আর আব্দুল্লাহ আবু সাইদ বলেন, মানুষ তার স্বপ্নের চেয়ে বড়। এরকম একটি বড় স্বপ্নের সামনে আমি বসে। প্রশ্নটা হচ্ছে, স্বপ্নের শুরুটা কখন থেকে? আপনার স্কুল এবং কলেজ, ছোট্ট করে বললে আপনার স্কুল কোথায়, তারপরে কলেজ। সুন্দর প্রশ্ন। আসলে জীবন তো শুরু হয় কোনো একটা জায়গায়। আমার জীবনটা শুরু হয়েছে কিছুটা কষ্টের মধ্য দিয়ে, দুঃখের মধ্য দিয়ে। এই দুঃখ কষ্টগুলোই আমাকে বড় করে তুলেছে। এই জন্য আমি সেই দুঃখ কষ্টগুলোকে কথা বলবো, কিন্তু আপনারা কেউ দুঃখ পাবেন না। কারণ আমি যখন খুব ছোট, আমার যখন বয়স 4 বছর, তখন আমাকে রিফিউজি হয়ে চলে যেতে হয়েছিল বাংলাদেশ থেকে। 69-এ যখন যুদ্ধ তখনও শুরু হয়নি, তখন আমরা রিফিউজি হয়ে চলে গেছিলাম বাংলাদেশ থেকে ভারতে। বাবা যায়নি, আমি, আমার 2 বড় ভাই এবং আমার মা। তারপরে আমরা রিফিউজি ক্যাম্পে ছিলাম 3 বছর। আমরা ছিলাম হলো মহারাষ্ট্রে চন্দ্রপুরের কাছে একটা ক্যাম্পে। যেহেতু আমরা আগে চলে গেছি। সেটা কি বাংলাদেশি শরণার্থীদের জন্য? হ্যাঁ, বাংলাদেশি শরণার্থীদের জন্য, যারা আগে চলে গেছিল, অনুভব করে যে একটা যুদ্ধ বাঁধতে পারে, তখন তারা চলে গেছে। অনেকে চলে গেছিলেন, আপনারা হয়তো জানেনও না। কিন্তু আমাদের ক্যাম্পে ছিল, ওখানে প্রায় 25টা ক্যাম্প ছিল। প্রত্যেকটা ক্যাম্পে 500 করে ফ্যামিলি ছিল। বেশ বড় বড় ক্যাম্প ছিল। আমার খুব মনে নেই, কারণ আমি তখনও ছোট। তখন থেকেই আমার মায়ের সঙ্গে কথা হয়েছিল, আমার মনে আছে, যে আমরা কেন এখানে এসেছি। মা বলেছিলেন যে আমাদের দেশে যুদ্ধ হচ্ছে, সেই জন্য আমরা চলে আসছি, পালিয়ে চলে আসছি, আমরা এই জন্য এখানে বাস করছি। তখন থেকে আমার মনে হয়েছিল এই যুদ্ধ জিনিসটাকে কি করে থামানো যায়। এখানে একটু পজ দেব। আমি ব্যক্তিগতভাবে জানলাম যে কলকাতা এবং আসামের বালাট ছাড়াও যে মহারাষ্ট্রে শরণার্থী ক্যাম্প ছিল, সেটি আমার জানা ছিল না। আমি আমার এই 52 বছরে এসে জানলাম, এটা আমার ব্যর্থতা। তো শরণার্থী শিবিরে
কতটা মানবেতর জীবন ছিল সেটা যদি আমরা আসাদ চৌধুরীর কবিতায় যাই, যে অভিধান থেকে নয় ৮০ লক্ষ শরণার্থীর কাছ থেকে জেনে নাও নির্বাসনের অর্থ কী। তো সেটা আমরা বুঝতে পারি। শরণার্থী ১ কোটিরও বেশি শরণার্থী ভারতে। এবার আমরা চলে আসি ওই শরণার্থী শিবিরে আপনাদের কতটা মানবেতর জীবন যাপন ছিল সেটা ইতিহাস থেকে আরও অনেকেই জেনে নেব, জানতে পারি। তারপরে চলে আসুন তাহলে বাংলাদেশে আসলেন দেশ স্বাধীন হওয়ার পরে। হ্যাঁ, বাংলাদেশে আমরা ফিরে এলাম 72 অথবা 73-তে। ফিরে এসে আমি ক্লাস 4-এ ভর্তি হয়েছিলাম আপনার গ্রামের স্কুলে। স্কুলের নাম শেখ মাটিয়া প্রাইমারি স্কুল। আমার বাবা শিক্ষক ছিলেন ওখানে, এই জন্য বাবা যাননি ভারতে, পরে গিয়েছিলেন একেবারে লাস্ট মোমেন্টে। তারপরে আমাদের সবাইকে নিয়ে আবার কৌতূহল যে শেখ মাটিয়া নামটা কি, এর পেছনে কি কোনো ইতিহাস আছে? শেখ মাটিয়া নামের পিছনে ইতিহাস আছে। আমাদের গ্রামের নাম ছিল স্বর্ণমৃত্তিকা, কিন্তু সবাই উচ্চারণ করতে পারতো না বলে নামটা শেখ মাটিয়া হয়ে গেছে। ওইটার নামে শেখ মাটিয়া ইউনিয়ন রয়েছে, একটা হাই স্কুল রয়েছে। ওই স্কুলটা আমার বাবাই করেছেন, বাবা এবং আরেকজন ভদ্রলোক ওনারা করেছিলেন। প্রথমে দুজন শিক্ষক ছিলেন, তালপাতার ঘর ছিল, সেইখানে শুরু হয়েছিল এই স্কুল। এই ছিল আপনার প্রাইমারি, তারপর হাই স্কুল। প্রাইমারি ওইখানে আমি হাই স্কুলে ভর্তি হয়েছিলাম। আমার হাই স্কুলের গল্পটা হলো এরকম, আমার মেজ ভাই যে মানবীর বাবা, সে যখন ক্লাস 6-এ উঠলো তখন ওই স্কুলে 6 হলো, যখন সে 7-এ উঠলো তখন 7 হলো, যখন সে 8-এ উঠলো তখন 8 হলো। ওই স্কুলে আমি পড়াশোনা করলাম, কিন্তু 8-এ এসে আমাদের অবস্থা বেশ খারাপ হয়ে গেল। আমার বাবা আমাদের বেতন যে দিতে হয় 36 টাকা 53 টাকা বেতন ছিল আমার, সেটা দিতে পারেনি হাই স্কুলে। সুতরাং আমাকে পরীক্ষা দিতে দেওয়া হলো না। তখন আমি ওই স্কুলটা ছেড়ে পরীক্ষা না দিয়ে অন্য স্কুলে চলে গেছি, অন্য একটা স্কুলে, মালিখালি নাম করে একটা স্কুলে। সেখানে আমি ক্লাস 9 এবং 10-এ পড়লাম। 10-এ ম্যাট্রিক পরীক্ষা দিলাম, সেখান থেকে ম্যাট্রিক পরীক্ষায় বেশ ভালো রেজাল্ট হলো। এবার হচ্ছে আপনার কলেজ জীবন। কলেজ কোথায়? কলেজ জীবন আমি ইন্টারমিডিয়েট পাশ করলাম, তখন আমি ঢাকা কলেজে পড়তে গেলাম, কিন্তু আমার ভর্তি না হয়ে চলে এলাম, কারণ আমার ভয় পেলাম। আমি বেশ ছোট ছিলাম, তো মনে হলো আমার ভয় লাগলো। তারপরে এসে আমি বাগেরহাট পিসি কলেজ নামে একটা কলেজ আছে, প্রফুল্লচন্দ্র কলেজ বাগেরহাটে রয়েছে, সেই কলেজে ভর্তি হলাম। কিন্তু সেখানেও একটু আমার এলোমেলো হয়ে গেল। আমি 3 মাস সে কলেজে পড়লাম। তারপরে আমি ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে দৌলতপুর বিএল কলেজে ভর্তি হওয়ার জন্য গেলাম। কিন্তু আমার একটা দুর্ভাগ্য যে ওই সময় তখন সব গভর্নমেন্ট কলেজগুলো স্ট্রাইক ছিল, ধর্মঘটে ছিল। তা আমি আর ভর্তি হতে পারলাম না বিএল কলেজে, ইন্টারমিডিয়েটের বিএল কলেজ। তখন ওখানে যে নন গভর্নমেন্ট একটা কলেজ ছিল, নাম দৌলতপুর দেবানৈশ্য কলেজ, সেই কলেজে ভর্তি হলাম। সেখান থেকে ইন্টারমিডিয়েট পাস করলাম। তারপর ইউনিভার্সিটি। সেখানেও আমার ইতিহাসটা একটু বিদঘুটে। আমি যখন পাশ করলাম ইন্টারমিডিয়েট এবং ম্যাট্রিক, তখন আমাদের সময় ছিল যারা সায়েন্স নিয়ে পড়ে তারা ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার অথবা মেডিকেলে পড়তে হবে। তা আমি অ্যাপ্লিকেশন করলাম বিভিন্ন জায়গায়, তো আলটিমেটলি আমার যেটা হলো সেটা মেডিকেল কলেজ। আমি পড়লাম হলো খুলনায় একটা মেডিকেল কলেজ হলো, সেই কলেজে ভর্তি হলাম, খুলনা মেডিকেল কলেজ। কিন্তু অ্যাগেইন আমার একটা দুর্ভাগ্য হলো যে খুলনা মেডিকেল কলেজটা বন্ধ হয়ে গেল, এরশাদ সরকার এসে বন্ধ করে দিলেন। তখন আমাকে চলে যেতে হলো বরিশাল মেডিকেল কলেজে। কিন্তু বরিশাল মেডিকেল কলেজে পড়ার সময় আমার যেটা অসুবিধা হলো যে পয়সা কড়ি দরকার, আমার বাবা অ্যাফোর্ড করতে পারলেন না। তখন আমি রাশিয়ায় চলে গেলাম পড়াশোনা করতে। রাশিয়ার একটা স্কলারশিপ পেলাম। স্কলারশিপ পেয়ে আমি ইউক্রেনের কিয়েভ মেডিকেল ইনস্টিটিউটে ভর্তি হলাম। যেটা বললেন যে মেডিকেল কলেজ ভর্তি হয়ে তারপরে আপনি চলে আসলেন রাশিয়ায় একটা স্কলারশিপ নিয়ে। তো সেখান থেকে আমি যদি মনে করি যে আপনার জীবন
তখন একটা জার্নি, হ্যাঁ জার্নিতে আমরা যেটা জানি, অনেক বন্ধু পেয়েছেন, হ্যাঁ, অনেক সাথী পেয়েছেন। রবি ঠাকুরের কবিতায় যদি বলি যে সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। তো আপনি একা চলেননি, ওই জার্নিতে আপনার সাথে সঙ্গী হলেন আপনার সহধর্মিনী চিরমৃধা। ওনার সাথেও তো রাশিয়াতেই আপনার পরিচয়। না, ওর সঙ্গে পরিচয় বাংলাদেশে। ওর ভাই আমার সঙ্গে কলেজে পড়তো, যে দৌলতপুর দিবানসে কলেজে আমি পড়তাম, ওই কলেজে ওর বড় ভাই আমরা একই সঙ্গে পড়তাম। সেখানেই আমার দেখা, সেখানে থেকেই কিছুটা প্রেম। তারপরে উনিও কি রাশিয়াতে চলে এলেন? হ্যাঁ, আমি যখন চলে গেলাম রাশিয়াতে, ও 3 বছর পরে রাশিয়াতে চলে গেল। ও ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো ইকোনমিক্স, সেখান থেকে পরবর্তীতে রাশিয়া চলে গেল এবং আমরা একই শহরে ছিলাম, সেখানে ও ইকোনমিক্সে পড়তো। রাশিয়াতে আপনি ডাক্তারি কমপ্লিট করলেন, হ্যাঁ। তারপরে কি আমেরিকাতে? হ্যাঁ, আমি ডাক্তারি কমপ্লিট করলাম ওখানে 91-এ, এবং 91-এই আমি আমেরিকায় চলে এসেছি। 91-এ চলে আসলেন, এবং তখন থেকে কি এই মিশিগানে আপনি সেটেল নাকি? না, প্রথমে 1 বছর আমি ছিলাম ওয়াশিংটন ডিসিতে, তারপরে 1 বছর ছিলাম নিউ জার্সি মেডিকেল স্কুলে, আমি রেজিডেন্সি করেছিলাম 1 বছর, ট্রানজিশনাল ইয়ার ধরা হয় ওটাকে। তারপরে ওয়েন স্টেটে 95-এ আমি চলে এলাম ওয়েন স্টেট ইউনিভার্সিটিতে। তারপর থেকে আপনি এখানে মিশিগানে আছেন। এখন যেটা মিশিগানে থাকা অবস্থায় আপনি আপনার প্রফেশনের বাইরে আপনি যেটা তাগিদ অনুভব করলেন যে মানুষ ছুঁয়ে থাকা, কমিউনিটি ছুঁয়ে থাকা, বাঙালি এবং বাংলা ভাষা ছুঁয়ে থাকা, যেটা দেখে আমি আপ্লুত হলাম, সচক্ষে যেটা দেখে আপ্লুত হয়েছি যে আপনি এন্ড অফ দ্য ডে সেই আবার পরবংশের কথা, জন্মেছি যখন দাগ রেখে যায়, তো আপনি সেই দাগগুলো রাখছেন কমিউনিটিতে, বিভিন্ন মানুষের মানবিক কাজগুলোতে আপনি হাত বাড়াচ্ছেন। এই বিস্তারিততে যাব না, শুধু এটুকু জানতে চাইব যে এ পর্যন্ত ডেট্রয়েটে বা মিশিগানে আপনি মন্দির করেছেন, কালচারাল সেন্টার করেছেন, আর কি কোনো আমেরিকান কোনো সোসাইটি বা কোনো চ্যারিটিতে আপনি ইনভলভ কিনা, নিজেকে করেছেন কিনা? খুব ভালো প্রশ্ন। আমরা যেটা বলেছি, আসলে মানুষের কল্যাণ করাই তো কাজ, মানুষের যাতে জীবনটা সুন্দর হয়, মানুষ যাতে সুখে বাস করতে পারে, এটাই আমার লক্ষ্য। এই জন্যই আমি ডাক্তার হয়েছি, দার্শনিক হয়েছি, বা দর্শন নিয়ে লেখি। আর আমি এখানে এসে দেখেছি যে আমার কিছু করতে হবে, সমাজকে পরিবর্তন করতে হলে মানুষকে উৎসাহ জাগাতে হয়। এই উৎসাহ জাগানো যায় কি করে? এই জন্য আমার বাবা একদিন বলেছিলেন যে মানুষকে উৎসাহিত করতে হলে তাকে উপহার দিতে হয়, প্রাইজ দিতে হয়। যেমন নোবেল প্রাইজ মানুষ পায় এবং মানুষ উৎসাহিত হয় জীবনে কিছু ভালো করার জন্য। এই কথাটা আমার ভিতরে খুব লেগেছে। এই জন্য আমি যেখানেই গেছি সেখানে কিছু করতে চেয়েছি। এখানে আমি শুধু যে বাঙালি কমিউনিটির জন্য করেছি তা ঠিক নয়। আমি প্রথমে এখানে এসেই সাগিনা মেডিকেল সোসাইটির সঙ্গে ইনভলভ হলাম। ওখানে আমি ট্রেজারার ছিলাম, পরে প্রেসিডেন্ট হয়েছি, এবং এখানে একটা অ্যাওয়ার্ড বা করলাম, যেটা এখানকার যারা ডাক্তার না, কিন্তু যারা রোগীদের সাহায্য করে তাদের সহযোগিতার জন্য, সেটার নাম হলো অ্যাঞ্জেল অ্যাওয়ার্ড, সাগিনা অ্যাঞ্জেল অ্যাওয়ার্ড আমি করেছিলাম আমি যখন প্রেসিডেন্ট। ওটা প্রায় 15 বছর হয়ে গেল চলছে। ওটা এন্ডাওমেন্ট ফান্ড, এগুলো সব এন্ডাওমেন্ট ফান্ড। আমরা একটা ফান্ড জমা দিই, ওখান থেকে যে ইন্টারেস্টটা আসে, যে আর্নিংটা আসে, সেই আর্নিং থেকে মানুষকে উৎসাহিত করা হয়। কিছুটা এই প্রশ্নটা করার এই জন্যই যে, কারণ আপনি যে আপনার স্বপ্নটাকে বড় করেছেন, এই স্বপ্নটা বড় করেছেন আমেরিকান সোসাইটি থেকে। এখন শুধুমাত্রই যে আপনি বাঙালি কমিউনিটিকে দিচ্ছেন বা তাদের সাহায্যে কাজে লাগছেন তাই নয়, আপনি আমেরিকান সোসাইটিতেও আপনার কন্ট্রিবিউশন আছে, সেটি জানার জন্যই মূলত আমার প্রশ্নটি করার ছিল। আমি শেষ দিকে চলে আসব। এবারে শুরুর দিকে যেমনটা আপনি বলেছিলেন, একটা সময় গেছে যে আপনার বাবা আপনার স্কুলের মাইনে দিতে পারতেন না, একটা সময় গেছে আপনি হয়তো বা ভালো একটা কলেজে অ্যাডমিশন নিতে পারেননি,
এমন একটা সময় গেছে যে হয়তোবা আপনি আপনার একটি চাহিদা অনুযায়ী পোশাক পরতে পারেননি। আজকে আমরা বসে আছি এক বিশাল প্রাসাদ, যেটাকে আমার কাছে বাইরে থেকে মনে হয়েছে অহংকার, এটা অহংকারের মতো দাঁড়িয়ে আছে, কিন্তু সেই অহংকারটা হাঁটুতে নামিয়ে নিয়ে এসেছেন আপনি এবং আপনার সহধর্মিনী। যখন আপনাদের সাথে কথা বললাম এবং যখন দেখলাম যে আপনাদের বিনয় এমন একটা জায়গায় আপনাদের বিনয়কে নিয়ে গেছেন মানুষের সাথে, মানুষের কাছে, তখন এই অহংকারের প্রসাদটিও আপনাদের পায়ে এসে চুমু খায়। এই তো জীবন, এই তো মাধুরী। এবারে যাব যে এই যে একজন দেবাশিস মৃধা, যার জার্নি শুরু হয়েছিল বরিশালের কোনো একটি গ্রাম থেকে, আমেরিকাতে আজকে যে বিশাল স্বপ্ন, এবং সেই দেবাশিস মৃধা সেই স্বপ্নের চেয়েও বড়। দেশে আপনি এ পর্যন্ত স্কুল, কলেজ, শুধু শর্ট করে যদি বলেন যে ছোট্ট করে যে স্কুল, কলেজ এবং আরো কিছু ইনফ্রাস্ট্রাকচার কাজ করেছেন আমি যতদূর জানি। দেশে আমি বলবো যে আমি তেমন কিছু করতে পারিনি, করার চেষ্টা করছি, সময় সুযোগ হলে করব। আমি যে স্কুলে পড়তাম, যে স্কুল থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল, সেই স্কুলে আমি তখনই প্রমিস করেছিলাম মনে মনে যে স্কুলে যাতে করে সব ছেলেরা পড়তে পারে ফ্রি, সে ব্যবস্থা আমি করব। সুতরাং প্রথমে যখনই আমি সচ্ছল হলাম কিছুটা, প্রথমেই আমি ওই স্কুলের ছাত্রছাত্রীদের বেতন দেওয়া শুরু করলাম এবং জামা কাপড় দেওয়া শুরু করলাম। আমি কয়েক বছর ধরে ওইটা করেছি। এখন আর হচ্ছে না ওটা দেওয়া। ওই স্কুলের বিল্ডিংগুলো যখন ভেঙে যায়, ওদের চেয়ার টেবিল যখন না থাকে, তখন আমরা সেগুলোকে দেই। ওখানে একটা শিক্ষকদের বসার জায়গা ছিল না ভালো, সেই বিল্ডিংটা আমি করে দিয়েছি আমার স্কুলে। অন্য স্কুলে যেখানে আমি 9-10 পড়েছি, সেখানেও আমি কিছু কিছু জিনিস করে দিয়েছি। তারপরে পাশের স্কুলে যেটা হয়েছে, পাশে আরো যে স্কুলগুলো রয়েছে সব স্কুলে আমি কিছু না কিছু করে দেই। শহীদ মিনারগুলো করে দিয়েছি, যেমন আমাদের যে স্কুলে আমি পড়তাম সেই স্কুলে শহীদ মিনার, তারপর পাশের একটা স্কুলে শহীদ মিনার, তারপর অন্য স্কুলে ওদের সায়েন্স ল্যাব ছিল না, সেই সায়েন্স ল্যাবটা করে দিলাম। তারপরে আরো ইনস্টিটিউট, কলেজ করার আমার ইচ্ছা ছিল, কিন্তু বাংলাদেশে কিছু করতে গেলেও পদে পদে আঘাত পেতে হয়। এই প্রতিবন্ধকতার কথা আমরা জানি বাংলাদেশে বা আমাদের বাঙালি সোসাইটিতেও। যখনই আপনি ভালো কিছু করতে যাবেন, সেখানে অনেকের একটা ঈর্ষা থাকে, কারণ ব্যক্তিগত পর্যায়ের কিছু দেনা পাওনার হিসাব নিকাশ থাকে। তো যাই হোক, এই সকল সীমাবদ্ধতাকে ডিঙিয়ে আপনি দেশে কিছু করছেন এবং এই আমেরিকান সোসাইটিতে আপনি এমন অনেক কিছু করছেন যেটার জন্য আপনি প্রচারে না থেকে এই কাজগুলো করছেন। তার জন্য আমি আপনাকে অভিবাদন জানাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দাদা। আমরা ডক্টর দেবাশিস মৃধার কাছ থেকে এই যে উপহারটুকু প্রীত হলাম গ্রহণ করে, অনেক অনেক ধন্যবাদ। এবং চির মৃধা দিদিকেও ধন্যবাদ। এই আতিথেয়তা, এই সৌজন্য দীর্ঘদিন বয়ে নিয়ে চলতে হবে। দাদা, যেমনটা বলছিলাম যে আপনি মিশিগানে সেটেল, আমেরিকান সোসাইটিতে দেবাশিস মৃধা, ডক্টর দেবাশিস মৃধা একটি নাম, এবং আমাদের কমিউনিটির কাছে এখন একটি ইনস্টিটিউশন। আপনি কমিউনিটির পাশে থাকবেন, এটাই স্বাভাবিক। এটাকে আমি অস্বাভাবিক হিসাবে দেখব না। আমি যেটি জানতে চাইব যে আমেরিকান সোসাইটিতে থেকে
আপনি আমেরিকান সোসাইটিতে আপনার আরও কিছু কন্ট্রিবিউশন, যেটা আমি হয়তো জানি না, জানার আগ্রহ প্রকাশ করছি। খুব সুন্দর প্রশ্ন। হ্যাঁ, আমি যখন এসেছি আমেরিকায়, আমি দীপাকে বলেছি যে আমি তো সবকিছু আমেরিকা থেকে পাচ্ছি, সুতরাং আমেরিকানদের জন্য আমি কি করতে পারি এই দীপা সোসাইটির হচ্ছেন জন্য। আপনার ঘরণীর ঘরণী nickname, স্ত্রী, হ্যাঁ, চিরমৃধা। চিনমৃধা। ওকে বললাম যে আমি তো সবকিছু এখান থেকেই পাচ্ছি, সুতরাং এই সোসাইটির জন্য, এই সমাজের জন্য, এই মানুষের জন্য আমার কিছু করা দরকার। আর যেখানেই যাই সেখানেই আমি করতে চাই কিছু একটা। তাই প্রথমেই আমি যখন ডাক্তারি শুরু করলাম, বিশেষ করে এই সাগিনাতে মুভ করলাম এবং প্র্যাকটিস শুরু করলাম, তখন আমি এখানকার যে মেডিকেল সোসাইটি আছে, বলে সাগিনা কাউন্টি মেডিকেল সোসাইটি, ওটার সঙ্গে জড়িত হলাম। জড়িত হয়ে আমি প্রথমে ট্রেজারার হলাম, পরে প্রেসিডেন্ট হলাম। প্রেসিডেন্ট হয়ে আমি এই কমিউনিটিতে যারা ডাক্তার না কিন্তু রুগীদের তাদের বিশেষ প্রয়োজনে সাহায্য করতে চায়, তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা একটা অ্যাওয়ার্ডের মতো করলাম। সেই অ্যাওয়ার্ডটার নাম হলো সাগিনা কাউন্টি অ্যাঞ্জেল অ্যাওয়ার্ড। এটা আমি করলাম আমেরিকানদের জন্য। তারপরে আমি এখানে মিশিগানে একটা মেডিকেল সোসাইটি আছে, বলে মিশিগান স্টেট মেডিকেল সোসাইটি। আমাদের প্রায় 15 থেকে 17,000 ডাক্তার রয়েছে ওখানে। ওই মেডিকেল সোসাইটির আমি বোর্ড অফ ডিরেক্টর হলাম। বোর্ড অফ ডিরেক্টর আমি 9 বছর ধরে ছিলাম। ডাক্তারদের উন্নতির জন্য আমরা এই বোর্ডটা তৈরি হয়েছে। এখন এই ডাক্তারদের আমি কি করে উৎসাহিত করতে পারি, এই চিন্তা করে আমরা একটা অ্যাওয়ার্ড করলাম, একটা এন্ডাওমেন্ট ফান্ড করলাম। এন্ডাওমেন্ট ফান্ডে আমি টাকা জমা দিলাম, অন্য কেউ জমা দিল, সেইটার নাম। এবং এই এন্ডাওমেন্ট ফান্ডটা প্রতি বছর একটা অ্যাওয়ার্ড দিয়ে থাকে। এই অ্যাওয়ার্ডটার নাম হলো দেবাশিস মৃধা ভলান্টারি অ্যাওয়ার্ড। যে ডাক্তাররা এখানে কাজ করে এবং বিদেশে গিয়ে কাজ করবে 10 বছর ধরে, এবং বিদেশি পেশেন্ট যারা কোনো ডাক্তার দেখাতে পারে না, গরিব, ধরুন বাংলাদেশে বা অন্য কোনো দেশে, তারা যখন কাজ করে ফিরে আসবে তাদের উৎসাহিত করার জন্য, হ্যাঁ, আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি মানুষের জন্য যাতে এই ডাক্তাররা গিয়ে কাজ করতে পারে, বিশেষ করে বোর্ড সার্টিফাইড আমেরিকান ডাক্তাররা যাতে কাজ করতে পারে, ওদের উৎসাহিত করার জন্য এই অ্যাওয়ার্ডটা করলাম। তারপরে আমি সাগিনাতে একটা ইউনিভার্সিটি আছে, বলে সাগিনা ভ্যালি স্টেট ইউনিভার্সিটি। আমি ওটার একটা ফাউন্ডেশন রয়েছে, ওই ফাউন্ডেশনের বোর্ড অফ ডিরেক্টর হলাম। আমি 9 বছর ধরে বোর্ড অফ ডিরেক্টর ছিলাম। এখন ওখানে দেখলাম অনেক ছাত্র আছে যাদের পয়সা কড়ির অভাব হয়, ওদের উৎসাহিত করার জন্য আমরা একটা এন্ডাওমেন্ট ফান্ড করলাম। যে এন্ডাওমেন্ট ফান্ড থেকে 1, 2 বা 3টে স্কলারশিপ দেওয়া হয় প্রতি বছর, প্রতি সেমিস্টারে। এই ফান্ডটা থেকে যে ইন্টারেস্ট আসে, ওই ইন্টারেস্ট থেকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় প্রতি বছর। আমরা এটা করলাম। তারপরে দেখলাম যে সাগিনা ভ্যালি ইউনিভার্সিটিতে ওদের নতুন একটা বিল্ডিং হলো, ওরা সেখানে একটা রুম করলো, ছাত্রদের স্টাডি রুম বলা হয়, বেশ বড় সুন্দর একটা রুম করলো। সেই রুমটা আমাদের নামে করে দেওয়া হলো। ওই রুমের যে খরচটা হলো সেটা আমরা দিলাম। তারপরে আমি যে হসপিটালে আমি কাজ করি, বলে কভেনেন্ট হসপিটাল, ওই হসপিটালে একটা নিকিউ আছে, যেখানে নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, যেখানে ছোট ছোট বাচ্চারা থাকে। ওই ইউনিটটা উন্নত করার জন্য আমরা ফান্ড দিলাম। ফান্ড দিয়ে ওই ইউনিটটা আমরা উন্নত করে দিলাম। ওটা অমিতার নামে ওই ইউনিটটা ঠিক না, ওয়েটিং রুমটার নাম করা হলো অমিতা মৃধা, মানে অমিতা মৃধা, একমাত্র কন্যা। ওর, কারণ আমার মেয়েটা নিকুতে ছিল, তো সেই জন্য আমরা ওটাকে করে দিলাম। তারপরে যেটা করলাম, এখানে আরেকটা ইউনিভার্সিটি আছে, বলে সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি। আমি ওটার অ্যাসোসিয়েট ক্লিনিক্যাল প্রফেসর। ওখানে আমি দেখলাম যে অনেক প্রফেসর রয়েছে, তাদের এনকারেজ করা উচিত। এই জন্য আমি একটা ফান্ড দিলাম ওদের। ফান্ড থেকে প্রতি বছর একটা প্রফেসরকে আমরা স্পিরিট অফ টিচিং অ্যাওয়ার্ড দেই। স্পিরিট অফ টিচিং অ্যাওয়ার্ড, যাতে যে প্রফেসর মানে প্রফেসরের কাছ থেকে এগিয়ে গিয়ে ছাত্রদের হেল্প করার জন্য এগিয়ে যাবে উইথ ডিগনিটি অ্যান্ড ভ্যালু, তাদের দেওয়া হয়। এটা সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটিতে। তারপরে তো আমি ডাক্তার, এখানে আমেরিকাতে
একটা অর্গানাইজেশন আছে যেটাকে বলে আমেরিকান মেডিকেল সোসাইটি বা অ্যাসোসিয়েশন AMA। এখানে প্রায় 700,000 মেম্বার রয়েছে, 700,000 ডাক্তার রয়েছে। তো এখন ওখানে আমি জয়েন করলাম ওই বোর্ডে। আমি ওদের একটা ফাউন্ডেশন রয়েছে, সেই ফাউন্ডেশনে আমি বোর্ড অফ ডিরেক্টর হলাম। এখন আমি ভাবলাম যে মিশিগানে তো করেছি, সাগিনাতে করেছি, এখন আমেরিকায় কি করা যায়। আমেরিকাতে এই জন্য ওই মেডিকেল সোসাইটিতে যখন আমি ইনভলভ হলাম, তখন আমি আমেরিকান ডাক্তারদের উৎসাহিত করার জন্য আমি আরেকটা ফান্ড করলাম, যে ফান্ডটার নাম হলো স্পিরিট অফ মেডিসিন অ্যাওয়ার্ড। যে ফান্ডটা দেন, এখন আমেরিকা থেকে কোনো ডাক্তার যদি অন্য দেশে গিয়ে কাজ করে, থার্ড ওয়ার্ল্ডে গিয়ে কাজ করে, এবং একজন রুগী যার কোনো ভরসা নেই, কোনো হেল্প নেই, তার হাতটা ধরে তার সবচেয়ে দুঃখের সময়, সবচেয়ে কষ্টের সময় যদি কেউ সাহায্য করে এবং ফিরে আসে আবার আমেরিকাতে কাজ করতে, তাহলে তেমন কোনো লোক অ্যাপ্লাই করে এই অ্যাওয়ার্ডটা পাবে। সুতরাং এইটা করলাম আমি AMA-তে। তারপরে আমি আরেকটা ব্যাপার রয়েছে, আমি একজন নিউরোলজিস্ট। আমি তো ব্রেইনের ডাক্তার। দেখলাম এখানে একটা অর্গানাইজেশন আছে AAN, আমেরিকান একাডেমি অফ নিউরোলজি। আমেরিকান একাডেমি অফ নিউরোলজির আমি একজন মেম্বার। তা ভাবলাম যে আমেরিকান একাডেমি অফ নিউরোলজি থেকে আমি কি করে মানুষকে ওয়েটিং রুমটার নাম করা হলো অমিতা মৃধা, মানে আপনার একমাত্র কন্যা। একমাত্র কন্যা ওর, কারণ আমার মেয়েটা নিকুতে ছিল, তো সেই জন্য আমরা ওটাকে করে দিলাম। তারপরে যেটা করলাম, এখানে আরেকটা ইউনিভার্সিটি আছে বলে সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি। আমি ওটার অ্যাসোসিয়েট ক্লিনিক্যাল প্রফেসর। ওখানে আমি দেখলাম যে অনেক প্রফেসর রয়েছে, তাদের এনকারেজ করা উচিত। এই জন্য আমি একটা ফান্ড দিলাম ওদের। ফান্ড থেকে প্রতি বছর একটা প্রফেসরকে আমরা স্পিরিট অফ টিচিং অ্যাওয়ার্ড দেই। স্পিরিট অফ টিচিং অ্যাওয়ার্ড, যাতে যে প্রফেসর মানে প্রফেসরের কাছ থেকে এগিয়ে গিয়ে ছাত্রদের হেল্প করার জন্য এগিয়ে যাবে উইথ ডিগনিটি অ্যান্ড ভ্যালু, তাদের দেওয়া হয়। এটা সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটিতে। তারপরে তো আমি ডাক্তার। এখানে আমেরিকাতে একটা অর্গানাইজেশন আছে যেটাকে বলে আমেরিকান মেডিকেল সোসাইটি বা অ্যাসোসিয়েশন AMA। এখানে প্রায় 700,000 মেম্বার রয়েছে, 700,000 ডাক্তার রয়েছে। তো এখন ওখানে আমি জয়েন করলাম ওই বোর্ডে। আমি ওদের একটা ফাউন্ডেশন রয়েছে, সেই ফাউন্ডেশনে আমি বোর্ড অফ ডিরেক্টর হলাম। এখন আমি ভাবলাম যে মিশিগানে তো করেছি, সাগিনাতে করেছি, এখন আমেরিকায় কি করা যায়। আমেরিকাতে এই জন্য ওই মেডিকেল সোসাইটিতে যখন আমি ইনভলভ হলাম, তখন আমি আমেরিকান ডাক্তারদের উৎসাহিত করার জন্য আমি আরেকটা ফান্ড করলাম, যে ফান্ডটার নাম হলো স্পিরিট অফ মেডিসিন অ্যাওয়ার্ড। যে ফান্ডটা দেন, এখন আমেরিকা থেকে কোনো ডাক্তার যদি অন্য দেশে গিয়ে কাজ করে, থার্ড ওয়ার্ল্ডে গিয়ে কাজ করে, এবং একজন রুগী যার কোনো ভরসা নেই, কোনো হেল্প নেই, তার হাতটা ধরে তার সবচেয়ে দুঃখের সময়, সবচেয়ে কষ্টের সময় যদি কেউ সাহায্য করে এবং ফিরে আসে আবার আমেরিকাতে কাজ করতে, তাহলে তেমন কোনো লোক অ্যাপ্লাই করে এই অ্যাওয়ার্ডটা পাবে। সুতরাং এইটা করলাম আমি AMA-তে। তারপরে আমি আরেকটা ব্যাপার রয়েছে, আমি একজন নিউরোলজিস্ট। আমি তো ব্রেইনের ডাক্তার। দেখলাম এখানে একটা অর্গানাইজেশন আছে AAN, আমেরিকান একাডেমি অফ নিউরোলজি। আমেরিকান একাডেমি অফ নিউরোলজির আমি একজন মেম্বার। তা ভাবলাম যে আমেরিকান একাডেমি অফ নিউরোলজি থেকে আমি কি করে মানুষকে উৎসাহিত করতে পারি। সেই জন্য এখানেও আমি একটা এন্ডাওমেন্ট ফান্ড করেছি। ফান্ড করে আমরা এইটা দেবাশিস মৃধা, চিনু মৃধা স্পিরিট অফ নিউরোলজি অ্যাওয়ার্ড নাম করে একটা অ্যাওয়ার্ড দিলাম। এদের একটা ইন্টারন্যাশনাল ডিভিশন আছে, ওই ডিভিশন থেকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। এটাকে বলে আমেরিকান ব্রেইন ফাউন্ডেশন। আমেরিকান ব্রেইন ফাউন্ডেশন এই অ্যাওয়ার্ডটা দেয় প্রতি বছর। যখন AAN, আমেরিকান একাডেমি অফ নিউরোলজির আমাদের বাৎসরিক মিটিং হয়, ওই মিটিংয়ে সাধারণত প্রায় 10,000 লোক আসে। ওই অনুষ্ঠানে সাধারণত এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় প্রতি বছর। সুতরাং এইভাবে আমি আমেরিকান সোসাইটিকেও উন্নত করার জন্য বা ভালো করার জন্য আমি কাজ করে যাচ্ছি এবং প্রতিনিয়ত করছি। আমরা এই সোসাইটিতে, আমি যে শহরে বাস করি, আপনি একটু আগে বলেছেন যে আমাদের বাড়িটা বেশ বড় সড়ক, সেই জন্য এখানে একটা সোসাইটি আছে বলে আমেরিকান ফিলারমনি সোসাইটি,
যারা বা ছেলে মেয়েদের মিউজিক এবং গান শিক্ষা দিতে উৎসাহিত করে। ওই সোসাইটিকে হেল্প করার জন্য আমরা, ওরা যখন ফান্ড রাইজিং করে আমরা আমাদের বাড়িটাকে ছেড়ে দিই, ওরা এসে এখানে ঘুরে যায়। এই যে ঘুরে যায়, আমাদের বাড়িটা ক্রিসমাসের সময় খুব সুন্দর করে সাজানো হয়, ওরা ওই সাজানোটা দেখতে এসে ওরা আবার টিকিট কেটে আসে। ওই টিকিটের পয়সাটা ওই সাবিনা ফিলারমনিতে যায়। এইভাবে আমরা আর কি কন্ট্রিবিউট করছি। শুধু তাই নয়, আমাদের এখানে আমরা একটা ওন করি বলে মন্টেগিউ ইন। ওখানে আমরা একটা সিটিটাকে উন্নত করার জন্য আমরা একটা অ্যারেনা করেছি বলে গিটার অ্যারেনা। ওখানে আমাদের পিস ওয়াক হয়। আমার একটা ইনস্টিটিউট করেছি এখানে আমেরিকাকে এবং বিশ্বকে শান্তিময় করে তোলার জন্য। সেই ইনস্টিটিউটের নাম হলো মৃধা ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড হ্যাপিনেস। এই পিস অ্যান্ড হ্যাপিনেস ইনস্টিটিউট প্রতি বছর 21 সেপ্টেম্বরে পিস ওয়াক অ্যারেঞ্জ করে। এখানে যে কোনো মানুষ এসে আমাদের সঙ্গে জয়েন করতে পারে। এটা ইন্টারন্যাশনাল ডে অফ পিস, ইউনাইটেড নেশন থেকে স্বীকৃত। ওই দিনে আমরা অ্যারেঞ্জ করি। আমরা আমাদের সিটির মাঝখানে যে রোডটা আছে সাউথ ওয়াশিংটন অ্যাভিনিউ, ওই ওয়াশিংটন অ্যাভিনিউ থেকে আমরা 1 মাইল হাঁটি পিসের জন্য। কিন্তু এখন ওই অ্যাভিনিউটা, ওই মাইলটাকে নাম দেওয়া হবে MIIPH পিস প্যাথ। ওই এভিনিউটার নাম দেওয়া হবে পিস প্যাথ। অনেক ধন্যবাদ। আমরা এই শান্তিতেই থামি। যেমনটা বলছিলাম যে এই অস্থির সময়ে, এই যুদ্ধংদেহী মনোভাব, এই আগ্রাসী সময়ে এখনো কিছু মানুষ আছেন ডক্টর দেবাশিস মৃধার মতো। এমন অনেক মানুষ হয়তো বা আরও আছেন যাদেরকে আমরা জানি না, জানতে চাই, এবং তারা শান্তির কথা বলেন, তারা মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন, যারা মানুষের হাতে হাত রেখে বন্ধু হয়ে যাওয়ার কথা বলেন, যারা বেঁধে বেঁধে থাকায় বিশ্বাস রাখেন। আমার সৌভাগ্য, আমি হিমাদ্রি রায় এবং আমরা কয়েকজন বন্ধু মিলে আতিথেয়তা পেয়েছি এই মৃধা বাড়িতে, মিশিগানের, যার কর্ণধার ডক্টর দেবাশিস মৃধা, চিনু মৃধা, অনিমা মৃধা, এবং এক স্বপ্নের সাথে বাস করেছি 2 দিন। আবারও বলছি, মানুষ তার স্বপ্নের চেয়ে বড়। দেবাশিস মৃধা এটি প্রমাণ করেছেন। ধন্যবাদ দাদা আপনাকে। ধন্যবাদ, নমস্কার।